প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ইতিপূর্বে আমরা জ্যামিতি নিয়ে কয়েকটা ভিডিও দিছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অষ্টম অধ্যায়ে যে জ্যামিতি আছে তার উপর ভিত্তি করে আমরা বৃত্ত সংক্রান্ত একটা জ্যামিতিকে এখানে নিয়ে আসছি। সবাই দেখতে পারো, এই জ্যামিতিটা অনেক ইম্পর্টেন্ট। প্রায় পরীক্ষায় দেখবে, বোর্ড পরীক্ষায় এই টাইপের প্রশ্ন অনেকবার আসছে, আর টেস্ট পরীক্ষা তো অ্যাভেলেবেল আছে। এবারও সম্ভাবনা আছে যে এসএসসি পরীক্ষায় আসতে পারে, এই কারণে আমি এটাকে সম্ভাবনার হারে 99% রাখছি। আজকে আসো আমরা এটা প্রশ্ন সলভ করব। প্রশ্ন উদ্দীপকে লেখা আছে, ও কেন্দ্রবিষ্ট বৃত্তের বহিস্থ কোন বিন্দু পি থেকে পি এ ও পি বি দুটি স্পর্শক। এটা হচ্ছে উদ্দীপকের অংশ। ক নম্বরের প্রশ্ন বলছে 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল নির্ণয় করো। খেয়াল করে দেখো, এই প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক এখানে নাই। তাই আমরা এই প্রশ্নের সলিউশনটা করব এইভাবে। ক নাম্বার প্রশ্নের সলিউশন দেখো, দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে বৃত্তের ব্যাস, যেটাকে আমরা 2r দ্বারা প্রকাশ করি, তাই 2r দিয়ে লিখছি। 2r সমান সমান 10 সেন্টিমিটার। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ আর, আমরা জানি ব্যাসার্ধকে r দ্বারা প্রকাশ করা হয়। এই সেই 2r থেকে r আসছে, 2টা গুণাকারে ছিল, ওদিকে চলে গেলে ভাগ হয়ে যাবে সেন্টিমিটার। মনে রাখবে, বীজগণিতের যতগুলো সূত্র আছে যেখানে ব্যাসার্ধ নিয়ে কথা, সূত্র আর এর ব্যবহার আছে, সবগুলো ব্যাসার্ধ নিয়ে আলোচনা করা হয়েছে মূলত। তাই সব সূত্রের মধ্যে আর কে ব্যবহার করা হয়, ব্যাসকে তেমন একটা ব্যবহার করা হয় না। দেখো তো এখানে 5 সেন্টিমিটার আসে কিনা। আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি। প্রশ্নে দেখো, দুইটা প্রশ্ন ছিল এই জায়গায় ক নাম্বারের মধ্যে, একটা হচ্ছে পরিধি আর একটা হচ্ছে ক্ষেত্রফল। দুইটার আলাদা আলাদা সূত্র, সূত্রগুলো ঠোরস্থ মুখস্থ করে নিলে সূত্রগুলো কিভাবে আসছে এটার আলাদা একটা ভিডিও হতে পারে। আপাতত আমি এখানে এটা আলোচনা করব না, যেটা আমরা জানি সেটাই লিখে দিব। আমরা জানি বৃত্তের পরিধি 2πr। এই পাই নিয়ে অনেকে লিখতে ঝামেলা হয়, যাদের একটু কনফিউশন আছে তারা এইভাবে লেখার চেষ্টা করবে। আবার অনেকে এইভাবে লেখে, একটু বাড়াই দেয়, এইভাবে দিতে পারো। আর আমি প্রায় সময় এইভাবে লিখি, বুঝে নিতে হবে কেমন, পাই আর আর যাতে এক না হয়ে যায়। দেখো মানগুলো কি, 2 জায়গায় 2 আছে, গুণ পায়ের মান হচ্ছে 3.1416। এটা নিয়ে অনেক আলোচনা আছে। 3 পয়েন্টের পর অসংখ্য ডিজিট লেখা যেতে পারে, যার শেষ সীমানা জানা নেই। এই কারণে সাধারণত আমরা ক্যালকুলেশন সুবিধার্থে 3.1416 অর্থাৎ দশমিকের পরে 4টা ডিজিটকে আমরা ব্যবহার করি। এই হিসাবে আমি এখানে 3.1416 লিখছি। আর এর মান 5 পাইছি, আমরা এখানে একক শব্দটা লিখবো, যেহেতু আমরা এখানে মান বসাই নাই, এই জায়গায় এসে একক হিসাবে সেন্টিমিটার ব্যবহার করব। এটার ক্যালকুলেশনের মান কত আসে আমরা কি দেখি। 2 গুণ 3.1416 গুণ 5 সমান, আমরা যে মানটা পাইছি সেটা হচ্ছে 31.4146। এখানে আবার 41.6 বলছে, এভাবে বলা যাবে না, পড়তে হবে 31.416 এইভাবে পড়তে হয়। 41.6 এভাবে বলা যাবে না, সেন্টিমিটার। এটা হলো আমাদের পরিধি। এবার ক্ষেত্রফলের সূত্র। আবার আমরা জানি, আমি সূত্র লিখছি, তোমরা ডাইরেক্ট লিখতে পারবে, আমি সূত্র হিসাবে আমরা জানি ব্যবহারটা করতেছি। তোমরা যখন ক্যালকুলেশন যাবা, আমরা জানি লেখার দরকার নেই, ডাইরেক্ট ক্যালকুলেশনে চলে যাবা। বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কয়ার। এখানে আমরা বর্গ একক লিখব, যেহেতু আমরা এখানে কোনো মান বসাই নাই, সূত্র হিসেবে লিখছি। পায়ের জায়গায় 3.1416 গুণ 5, আর এর মান 5 পাইছি, স্কয়ার আছে এই সেই স্কয়ার, বর্গ সেন্টিমিটার। ক্যালকুলেটর দিয়ে আমরা মানটা বের করে নিব। 3.1416 গুণ 5 স্কয়ার, আমরা পাচ্ছি মান হিসাবে 78.54 বর্গ সেন্টিমিটার। আমরা ক নম্বরের সলিউশন শেষ করতে পারছি। ক নম্বরে যে সলিউশন ছিল সেটা আমরা এখানে নির্ধারণ করে ফেলছি। আনসার হিসেবে তাহলে পাচ্ছি কত, পরিধি 31
0.416 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 78.54 বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের ক নাম্বারের সলিউশন। ক নাম্বার শেষ। আশা করি সবাই ক নাম্বার বুঝে গেছো। ক্ষেত্রফল আসলে আশা করি এইভাবে একই রকম ভাবে মান বসাইতে পারবে, সলিউশন বের করতে পারবে। ক নাম্বারের আলোচনা শেষ। আমরা খ নাম্বারে চলে যাব। খ নাম্বার দেখো, খ নাম্বারটা মূলত উদ্দীপকের সাথে সম্পৃক্ত। উদ্দীপক যেটা বলছে আমরা খ নাম্বারে সেটা বলবো। দেওয়া আছে কি লিখতে পারো, যেটাকে আমরা সাধারণ নির্বাচন বলি, বিশেষ নির্বাচন বলি। যেটা এখানে সিম্বল ব্যবহার করছে, আমরা আর এখানে বিশেষ নির্বাচনটাকে ওই সাধারণ নির্বাচন হিসেবে কাউন্ট করতে পারি। তুমি এটা উল্লেখ করতে পারো, না উল্লেখ করলেও কোনো সমস্যা নাই, তুমি লিখতে পারবে। দেওয়া আছে কি, দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের PAO PB দুটি স্পর্শক প্রমাণ করতে হবে যে PA সমান সমান PB। আমরা উদ্দীপকের আলোকে আমরা একটা চিত্র অঙ্কন করবো। যেহেতু আমি হাতে আঁকবো, পেন্সিল কম্পাসের সাহায্য নিব না, তাই হয়তো একটু কি হতে পারে, দেখতে একটু 19-20 মনে হতে পারে। তোমরা পেন্সিল কম্পাস ব্যবহার করে আঁকলে শুদ্ধ আসবে, ঠিক হয়ে যাবে আশা করি। আমি একটা বৃত্ত নিছি, বৃত্তের বাইরে কোন একটা বিন্দু নিলাম, সেটার নাম দিলাম P বিন্দু। বলছে কি বৃত্তের কেন্দ্রটা হবে O, আমি কেন্দ্রের নাম দিলাম O। স্পর্শক তো সবাই জানে, জাস্ট বৃত্তকে টাচ করে যাবে, বৃত্তের ভিতরে ঢুকবে না, বৃত্তের বাইরেও চলে যাবে না, এটাকে স্পর্শক বল। তাহলে আমরা স্কেল ব্যবহার করে নিতে পারতেছি। দেখো তো, আমি হাতে আঁকছি তাই একটু 19-20 হতে পারে। তোমরা পেন্সিল কম্পাস ব্যবহার করলে আশা করি সমস্যা হবে না। কেমন? এই বিন্দুটাকে আমরা ধরলাম এই বিন্দু, আর এটার নাম দিলাম বি বিন্দু। তাহলে দেখো তো, এই পর্যন্ত উদ্দীপক বলছে। আমি উদ্দীপক যতটুকু বলছে আমি ঠিক ততটুকুই লিখছি, কিন্তু মনে রাখতে হবে জ্যামিতিক প্রমাণগুলো ত্রিভুজের উপর ডিপেন্ডেবল। অর্থাৎ ত্রিভুজে যত সূত্রের প্রয়োগ আছে সেগুলো ব্যবহার করে সাধারণত প্রমাণ করতে হয়। সেই হিসাবে আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছি, এটা দিয়ে আমার প্রমাণ করার কিছু নাই। তাহলে আমাকে প্রমাণ করতে হলে অন্যের সাহায্য নিতে হবে, নতুন কিছু ক্রিয়েট করতে হবে। এই জন্য আমি কি করব, দেখো তো, ও বি যোগ করতে পারি কিনা, যোগ করছি না? আচ্ছা, দেখো তো একটা ত্রিভুজ ক্রিয়েট হয় কিনা ওপি যোগ করলে? দুইটা ত্রিভুজ অলরেডি আমরা দেখতে পাচ্ছি। এই কথাটা বাড়তি হচ্ছে না, নতুন করে করছি না, এই কারণে এই বিষয়টাকে আমি অঙ্কনে বিবরণ বলবো। অঙ্কন কি কি যোগ করছি, ও এ ও বি যোগ করি, আরেকটা আছে এবং দিয়ে লিখি, এবং ও পি যোগ করি। আমরা তিনটা জিনিস যোগ করছি, তিনটা জিনিস সেখানে উল্লেখ করে দিলাম, যেটা আমাদের অঙ্কনে চলে আসছে। এবার প্রমাণের পালা। এই প্রমাণ করার জন্য আমরা যে জিনিসটাকে চয়েস করে নিব সেটা হচ্ছে স্পর্শক। দেখো, সবার জানা আছে যে বৃত্তের স্পর্শ বিন্দু, এই যে স্পর্শ বিন্দু আমি নাম দিচ্ছি এখানে মনে করো পি বিন্দু, আর এখানে নাম দিচ্ছি এ বিন্দু। তাহলে পি এ স্পর্শক বৃত্তের স্পর্শ যেহেতু করছে, এই কেন্দ্র ও যদি হয়, এইখানটাকে আমরা ব্যাসার্ধ বলি। কেন? বৃত্তের কেন্দ্র থেকে পরিধি দূরত্বই হচ্ছে ব্যাসার্ধ। আর একটা ফর্মুলা আছে, ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পরের সাথে লম্ব আকারে থাকে।
তার মানে সূত্রটা কি তাহলে? ব্যাসার্ধ স্পর্শকের স্পর্শ বিন্দুতে লম্ব, স্পর্শ বিন্দুতে লম্ব। তাহলে এটা যদি ব্যাসার্ধ হয় আর এটা যদি স্পর্শক হয়, তাহলে তারা পরস্পর যে বিন্দু ছেদ করবে সেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে বা এক সমতল হবে। এইটুকু সবাই আশা করি বুঝে গেছো। তাহলে আমি এই ফর্মুলাটাকে এখানে ব্যবহার করতে পারবো, এটা দিয়ে আমরা মূলত এটা সমাধানে যাব। তাহলে এই কথাটাকে আমরা এখানে কাজে লাগাচ্ছি। এখানে ও এ বৃত্তের ব্যাসার্ধ এবং পি এ বৃত্তের স্পর্শক। দেখো একই বিন্দু খেয়াল করে দেখছো, তাহলে এই বিন্দুটাতে ও এ এবং এ পি পরস্পর লম্ব আকারে আছে, আমরা এটা বলতে পারি। তাহলে উপপাদ্য অনুসারে, সূত্র অনুসারে আমরা লিখতে পারি পি এ লম্ব ও এ। দেখো এখানে চাইলে তুমি এটাও লিখতে পারো ও এ লম্ব পি এ, একই, কেন? পরস্পর লম্ব আকারে আছে। এটা আমরা এখানে লিখে দিব, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ ও স্পর্শ বিন্দুতে লম্ব। এইটুকু লিখলেও হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার একটু খেয়াল করো, যদি এই বিন্দুতে পরস্পর লম্ব হয় তাহলে যে কোণটা উৎপন্ন হবে তার নাম হচ্ছে সমকোণ। আমি তাহলে এই জায়গায় এসে এই কোণটাকে সমকোণ বলতে পারি। কি লিখতে পারি? সুতরাং ও এ পি কোণ সমান সমান 90 ডিগ্রি বা এক সমকোণ বলতে পারি। আচ্ছা, এইটা যদি বলতে পারি, আমরা কি অনুরূপভাবে বলতে পারি না? এইটার বদলে এই জায়গায় এসে বলতে পারি এটাও তাহলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। অনুরূপভাবে লিখতে পারি ও বিপি সমান সমান এক সমকোণ। এবার মূল জায়গা আসি। মনে রাখবে জ্যামিতিক প্রমাণের ক্ষেত্রে, বিশেষ করে ত্রিভুজ সংক্রান্ত যত জ্যামিতি আছে, সব জ্যামিতির জন্য একই কথা বলতেছি। মনে রাখবে তুমি না পড়ে, না শিখে, না দিকে 6টা লাইন পারো। আর এখানে যত জ্যামিতি আছে ত্রিভুজ সংক্রান্ত, বেশি হলে 12 থেকে 14 লাইন, বেশি নয়। 6 লাইন সেখানে তুমি পারো, 4-5টা লাইন অ্যাড করলে তুমি জ্যামিতিক প্রমাণ করতে পারবে। তার মানে দেখো 6টা লাইন তোমার হাতে কিন্তু জানা। কি হবে? একটা ত্রিভুজের মধ্যে 6টা অংশ আছে। কয়টা অংশ? 6টা অংশ, 3টা কোণ, 3টা বাহু, 3টা কোণ, 3টা বাহু। এই 6টা অংশের সাথে আরেকটা ত্রিভুজের 6টা অংশ যখন মিলাইতে যাব, আমরা 3টা জিনিসকে মিল করব। যে কোনো 3টা জিনিস। কয়টা জিনিস মিল করব? 3টা জিনিস মিল করব। তখন আমরা বলতে পারবো বাকি 3টাও কি মিল, একই। কথা কি বুঝতে পারছি? আমি এখানে সেটা একসাথে বলবো, অবস্থানটা এখানে একসাথে হবে। কেমন? তাহলে দেখো আমরা 2টা ত্রিভুজকে দেখতে পাচ্ছি। এই 2টা ত্রিভুজের নাম কি প্রথম উল্লেখ করবো এখন। ত্রিভুজ ও এ পি ও ত্রিভুজ ও বিপি এ। দেখো কি কি মিল পাওয়া যায়। প্রথম মিল, এই বাহুটা আর এই বাহুটা সমান কিনা দেখো তো। লিখতেছি ও এ সমান সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ। যেটা আমাকে প্রমাণ করতে বলছে সেটা ত্রিভুজের বাহু কিনা দেখো তো। এইটা আর এইটা প্রমাণ করতে বলছে না? মনে রাখবে এই কৌশলের মধ্যে যাকে প্রমাণ করতে হবে তাকে সবার শেষে আলোচনা করতে হবে, অর্থাৎ সর্বসম শব্দের পরে আলোচনা করতে হবে। সর্বসম মানে সর্বদিকে সমান। আমরা 3টা জিনিস মিল দেখবো। দেখো এই ত্রিভুজের মধ্যে একটা মিলাইছি মাত্র। কয়টা জিনিস মিলাইছি? আর যেটাকে প্রমাণ করতে বলছে সেটা ছাড়া বাকি আরো কয়টা আছে? 4টা আছে। একটা এখানে করছি, মোট টোটাল 5টা আছে। যাকে প্রমাণ করতে বলছে সে বাদে বাকি আছে 5টা। এই 5টার মধ্যে যে কোনো 3টা আমরা কি করবো? মিলাবো। দেখো একটা মিলাই ফেলছি। আরেকটা দেখো তো, আমরা বলতে পারি কিনা এই বাহুটা দুইজনেরই বাহু, দুই ত্রিভুজের বাহু।
তাহলে এটা দুজনের মধ্যে সাধারণ বাহু হিসেবে কাউন্ট হতে পারে। তাহলে আমরা লিখতে পারি ওপি সমান সমান ওপি, সাধারণ বাহু লিখতে পারি। তারপরে দেখো আরেকটা মিল করতে হবে, কষ্ট করে দেখো আমরা ইতিপূর্বে যে জিনিসটা মিল করছিলাম 90 ডিগ্রি হিসাবে, দেখো তো দুইটা ত্রিভুজের দুইটা কোণ কিনা, এই ত্রিভুজের জন্য এই কোণ, এই ত্রিভুজের জন্য এই কোণ, এই দুইটা 90 ডিগ্রি না, তাহলে দুইটা সেম কোণ কিনা, এখানে সেটা বলতে পারি এবং দিয়ে লিখতে পারি ও এ পি কোণ সমান সমান ও বি পি কোণ। কয়টা জিনিস মিলাইছি? তাহলে আজকে থেকে টেকনিক এটা যেন মনে রাখবা, দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা জিনিস মিলাইতে হবে। কয়টা জিনিস মিলাইতে হবে? তিনটা জিনিস। দেখো আমি তিনটা অংশ মিলাইছি, দেখছো? তার মানে আমরা বলতে পারবো বাকি তিনটাও মিল। এই যে বাকি তিনটাও মিল, তাহলে 6টা জিনিস মিলে গেল না? তার মানে কি এক কথায় বলতে পারে না সর্বদিকে সমান, যেটাকে সর্বসম বলা হয়। তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম অর্থাৎ সর্বদিকে সমান লিখতে পারি। সুতরাং ত্রিভুজ ও এ পি সর্বসম, এই যে সর্বসম দিলাম, ত্রিভুজ ও বি পি। কয়টা জিনিস মিললো? দেখো 1 2 3 মিলাইছি, সাথে সাথে কি বলতে পারছি? তাহলে সর্বদিকে যদি সমান হয়, তাহলে আমরা যাকে খুঁজতেছি, যাকে চাচ্ছি, সে আছে না ওইটার মধ্যে? এই বাহুটা আর এই বাহুটা দুটো ত্রিভুজের বাহু কিনা, তাহলে এটাও তো সমানের মধ্যে পড়ে। যদি বাকি তিনটাও মিল, সেই তিনের মধ্যে এটা আছে। আমরা বাকি সবাইকে নিয়ে কথা বলবো না, যেটা আমাকে চাইছে সেটা আমি বলবো। তাহলে যাকে প্রমাণ চাইছে তাকে এখন এখানে বলতে পারি কিনা। সুতরাং পি এ ইকুয়াল পিবি, দেখা যাচ্ছে এটা? ঠিক আছে না? এবার তাহলে দেখো আমরা যেটাকে চাচ্ছিলাম সেটা চলে আসছে কিনা বলো তো। তাহলে দেখো কয়টা লাইন তুমি না পড়ে পারো? 1 2 3 4 5 6, 6টা লাইন তুমি না পড়ে পারো, জাস্ট লজিকটা ব্যবহার করছি, শেষ। বুঝতে বুঝছো? তাহলে যে কোনো ত্রিভুজ সংক্রান্ত জ্যামিতিক উপপাদ্যের ক্ষেত্রে তুমি মনে রাখবে 6টা লাইন তুমি পারো, যেখানে বাহু এবং কোণের সম্পর্ক থাকবে। এই দেখো 6টা লাইন মাত্র তুমি কষ্ট করে 1 2 3 4টা লাইন শিখছো, এই 4টা লাইন ব্যবহার করছো, জ্যামিতিক প্রমাণ শেষ। এই লিখে দিবা প্রমাণিত। আশা করি সবাই বুঝে গেছো, সবাই পারবে। এই একটা লজিককে সব জ্যামিতির মধ্যে প্রয়োগ করা শুরু করো, দেখবে তোমার ম্যাক্সিমাম জ্যামিতি যেখানে তোমার 1 ঘন্টা সময় লাগবে শিখতে বা আধা ঘন্টা লাগবে, সেখানে তোমার 5 থেকে 10 মিনিটের জ্যামিতি শেখা হবে। আশা করি তোমরা পারবে। এটার প্রয়োগে আমরা গ নাম্বারে দেখাবো, সবগুলো একই রকম হবে। আশা করি সবাই বুঝে গেছো। আমি মুছে ফেলি, গ নাম্বারে চলে যাই। কেমন? দ্রুত লিখে দেওয়ার চেষ্টা করবো। তাহলে আমরা গ নাম্বারে চলে যাচ্ছি। গ নাম্বার সেম উদ্দীপককেই ব্যবহার করা হয়েছে। দেখো একই উদ্দীপকের আলোকে এই প্রশ্নটা চলে আসছে। এখানে নতুন একটা শব্দ আসছে, সেই শব্দটা কি দেখো তো? স্পর্শজ্যা। জ্যা কাকে বলে সবাই জানে, তারপর বোঝার জন্য আমি একটু বলি। এই বৃত্তের যে কোনো দুইটা বিন্দুকে না, পরিবৃত্ত বিন্দু, বৃত্তস্থ বিন্দু, এই দুইটা বিন্দুকে যোগ যদি করি, তাহলে যে রেখা পাচ্ছি সেটাকে জ্যা নামে ডাকা হয়। এটার উপর আমাদের একটা লেকচার আছে, যেখানে 8 থেকে 9টা জ্যামিতি করা হয়েছে। এই একটাকে ব্যবহার করে দেখো, যেটা যত বৃত্তের কাছে কেন্দ্রের কাছে যাবে সেই জ্যাটা তত বড় হবে, যত কেন্দ্র থেকে দূরে যাবে জ্যাটা তত ছোট হবে। তার মানে বৃত্তে যে কোনো বৃত্তস্থ বিন্দুর সংযোগ রেখা হচ্ছে জ্যা। এইখানে বলছে কি স্পর্শজ্যা, তার মানে স্পর্শ বিন্দুতে যে জ্যা। দেখো তো এখানে আমরা এই চিত্রটাকেই ব্যবহার করতে পারি। দেখো তো এই বিন্দুটা স্পর্শ বিন্দু কিনা, এটা স্পর্শ বিন্দু কিনা, তাহলে এদের একটা সংযোগ রেখা আমরা করতে পারি কিনা দেখো তো। এটা হচ্ছে স্পর্শজ্যা। তাহলে আমি এখানে সে কথাটা লিখবো, দুটি স্পর্শ এবং এ বি স্পর্শজ্যা লিখলাম। মনে করি এই স্পর্শজ্যাটা ওপি কে ই বিন্দুতে ছেদ করে। এ বি স্পর্শজ্যা ওপি কে এই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে
হবে যে আমাকে প্রমাণ করতে হবে ওপি রেখাটা, দেখো লিখেছি ওপি রেখাটা এবি এর উপর লম্বভাবে আছে, অর্থাৎ এইভাবে যদি আমি রেখা টানি, এই পি ও রেখাটা আরো টানলাম, এবি এর উপর লম্বভাবে আছে এবং এই রেখাটাকে সমানভাবে দ্বিখণ্ডিত করছে। অর্থাৎ এবি রেখা যদি 10 মিটার হয় তাহলে এখানে 5 মিটার, এখানে, তাহলে সমদ্বিখণ্ড দুইটা অংশ আছে, একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে সমদ্বিখণ্ডক। দুইটা অংশ, কয়টা অংশ? তার মানে কি সমদ্বিখণ্ড মানে 10 আছে, অর্ধেক অর্ধেক করে দিবে। আর একটা হচ্ছে কি লম্ব মানে কি খাড়া লম্ব আকারে হবে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। লজিক কি বুঝতে পারছি? দুইটা জিনিস আমাকে এখানে কাউন্ট করতে হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। আমরা এইটাই এখানে চিন্তা করব। দেখো চলে আসবে ওপি রেখাংশ এবি স্পর্শ যা এর লম্ব সমদ্বিখণ্ড। এটা আমাদের প্রমাণ করতে হবে। এই প্রমাণের জন্য দেখো উদ্দীপকে যেটা ছিল সেটা আগের কথা মনে আছে আশা করি। তাহলে আমাকে নতুন করে লাগাইতে হচ্ছে কি, তো ও এ, ও বি, ও পি, আর এটা হচ্ছে এবি তো অলরেডি মনে করে মধ্যে বলে ফেলছি, তাহলে আর কষ্ট করে ওটা লিখতে হবে না। জাস্ট অঙ্কনে নতুন কি লিখবো আমরা? অঙ্কনে আমরা এসে লিখতেছি ও এ, ও বি এবং ও পি যোগ করি। সবগুলো চলে আসছে, কোন তথ্য বাকি নাই, থাকলে লিখতে পারবে। এবার প্রমাণের পালা। যেহেতু খ নাম্বারে আমরা স্পর্শক ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক দেখেছিলাম 90 ডিগ্রি, মনে আছে আশা করি। এইখানে কষ্ট করে আর সেটা দেখাইতে হবে না, এখানে ডাইরেক্ট অ্যাকশনে চলে যাব আমরা। দেখো তো ত্রিভুজ, বড় ত্রিভুজ আছে, আবার দেখো ছোট ত্রিভুজ আছে কিনা। সবার টার্গেটটা হচ্ছে ওই রেখাটা, ওই রেখাটা হচ্ছে আমাদের টার্গেট। কেমন? দেখো বড় ত্রিভুজটার বেলায় আমি এটাকে আপাতত মুছে দিলাম। এই বড় ত্রিভুজের কিছুক্ষণ আগে যেটা করছি সেম কাজটা এখানে আবার করতেছি, একই লেখা, 6টা লাইন তুমি পারো, এই কথাটা এখানে বুঝাবো আমরা। এখন ত্রিভুজ দুইটার নাম হচ্ছে ও এ পি ও ত্রিভুজ ও বি পি এ। একটা ও এ সমান সমান ও বি, ওই যে আগের কথা, তুমি না পড়ে না শিখে 6টা লাইন পারো, 1-2 লাইন লিখলাম মাত্র। একই বৃত্তের ব্যাসার্ধ কেমন? একটা। তারপর কি হবে জানেন? ওপি সমান সমান ওপি, কি হবে? সাধারণ বাহু। দুইটা। আরেকটা কি লিখবো এখানে? 90 ডিগ্রি কোণটা মনে আছে? এ কোণ বি কোণ, তাহলে ও এ পি কোণ সমান সমান ও বি পি কোণ এক সমকোণ। লিখতে পারবো কিনা এটা? কেন? এই যেহেতু আমি এখানে ওটার ব্যাখ্যা দিই নাই, তাই এখানে সাইড নোট হিসাবে ব্যবহার করব। কি লিখবো? ব্যাসার্ধ এবং স্পর্শ পরস্পর লম্ব। কথা মধ্যে চলে আসছে, তাহলে আর কষ্ট করে আগে যেটা ব্যবহার করতে হলো না। 3টা জিনিস মিল করে ফেলছি, এখন আমি বলতে পারবো ত্রিভুজ দুইটা কি সর্বসম। সুতরাং ত্রিভুজ ও এ পি সর্বসমান ও বিপি, অর্থাৎ এই দুইটা ত্রিভুজ সর্বদিকে সমান। এর আগেরটার মধ্যে আমরা প্রমাণ করছিলাম পি এ পি বি, কিন্তু এখানে আমার সেই প্রমাণটার দরকার নাই। আমার প্রমাণটার টার্গেটটা হচ্ছে ওই ও ই ও পি এই রেখাটা, এটা আমার দরকার। এখানে আমার কি কি এলিমেন্টস প্রয়োজন দেখো তো। এখানে আমি এই কোণটাকে নিয়ে কথা বলতে পারি কিনা? এই দুইটা কোণ, এই দুইটা কোণ এখানে এসে বলতে পারি কিনা সমান? কেন? এখানে 3টা জিনিস মিলে গেছে, ত্রিভুজ দুইটার মধ্যে সব মিলে গেছে না? তাহলে সব মিলে গেলে এই দুইটা ত্রিভুজের মধ্যে এই কোণ আর এই কোণ মিলে গেছে বলতে পারবো কিনা? এখানে এসে তাহলে লিখতে পারি আমরা। সুতরাং এ ও পি কোণ সমান সমান বি ও পি কোণ। কোণ ঠিক আছে না? আচ্ছা, এই কোণটাকে যদি আমরা লিখি অর্থাৎ দিয়ে, অর্থাৎ এরকম করে লিখি যদি এ ও ই সমান সমান বি ও ই, কার কোনো আপত্তি আছে? কোণটা কি ছোট বড় হয়ে গেছে? কোণটা কি
চেঞ্জ হয়ে গেছে, কোন জায়গায় আছে, অর্থাৎ রেখাটা ছোট হয়ে আসছে। কোনটি ঠিক আছে? কেন করছে রেখাটা ছোট? কারণ এটার ব্যবহার আমি ছোট ত্রিভুজের মধ্যে করব, এই কারণে এটাকে রেডি করে রাখছি 1 নং সমীকরণ দিয়ে। আশা করি এটুকু সবাই বুঝে গেছে। এবার দ্বিতীয় অংশের পালা। আবার ত্রিভুজ দেখো, এবার ছোট ত্রিভুজ যেটা ছিল তার মধ্যে আসতেছি আমরা। ছোট দুটো ত্রিভুজ হলো একটা দুটা, এই দুটো ত্রিভুজের মধ্যে সেম তুমি 6 লাইন পারো, মনে আছে টেকনিকটা মাথায় রাখো, শুধু আর কোনো কিছু দরকার নেই, 6টা লাইন পারো। ত্রিভুজ দুটার নাম কি? ও এ ই, আর একটা হচ্ছে ত্রিভুজ ও বি ই এ। কি কি মিল আছে দেখো, চিন্তা করতে থাকো। দেখো তো 1 নাম্বার মিল ও এ সমান সমান ও বি কিনা, ওই দেখো সব জায়গায় একে লেখা, দেখছো কি হিসাবে? বৃত্তের ব্যাসার্ধ হিসাবে, একই বৃত্তের ব্যাসার্ধ, একটা মিল হলো। কেমন? আর এটা দেখো তো, ওইটা সাধারণ বাহু দুইজন ত্রিভুজের মধ্যে এতক্ষণ ছিল কিন্তু ওপি, এখন কি হয়ে গেছে? ওই ছোট ত্রিভুজটার ভিতরে, কারণ তো এটা নাই, এই ত্রিভুজটা নাই, এই বাহুটা নাই, এই ছোট ত্রিভুজ দুইটার মধ্যে দেখো তো ওই দুইজনেরও তো অংশ। তাহলে আমরা লিখতে পারি ও ই সমান সমান ও ই, লিখবো সাধারণ বাহু। দুইটা জিনিস মিল হয়ে গেছে। এবার দেখো তো, এই দুইটা ত্রিভুজের মধ্যে কিছুক্ষণ আগে এই যে এখানে 1 নম্বরের মধ্যে সে বলছিলাম এই কোণটা আর এই কোণটা সমান, বলছিলাম কিনা? এই কথাটা এখানে লাগাইতে পারতেছি না, সুবিধা হয়ে গেল না আমার জন্য। এবং দিয়ে লিখতে পারি এবং এ ও ই কোণ সমান সমান বি ও ই কোণ। দেখো এই দুইটা কোণ সমান করতে পাইছি, এই 1 নং এ পাইছিলাম, এই কথাটা সাইড নোট দিয়ে লিখতে পারি 1 নং বলতে। তাহলে এখন তোমরা বলো, তিনটা জিনিস মিলে গেছে না? তার মানে বাকি তিনটাও মিলছে না? তাহলে আমরা কি বলতে পারি না ত্রিভুজ দুইটা সর্বসম? সুতরাং ত্রিভুজ ও এ ই সর্বসমান, এই যে সর্বসমান ও বি ই। আচ্ছা, যদি সর্বসম সমান হয়ে যায়, চিন্তা করে দেখো তো এই দুইটা বাহু সমান কিনা। কেন সমান আনতেছি বুঝতেছো? ওই যে সমদ্বিখণ্ডক শব্দটা থেকে আনতেছি। তাহলে এই রেখাটা এই রেখায়, এই যে ওই রেখাটা এ বি রেখাকে সমান দুটা ভাগ করে ফেলছে। দেখো লিখতে পারবো কিনা আমি এখানে? আর একটা কথা, এখানে এই বিন্দুতে দেখো তো এই সাইডে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই যে এই সাইডে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা 90 ডিগ্রি কিনা দেখো তো। এই কথাটা আমরা লিখতে পারি কিনা? লিখতে পারবো। দেখো সুতরাং লিখতে পারতেছি আমরা এ ই ও কোণ সমান সমান বি ই ও কোণ, এবং আমরা এটাও লিখতে পারতেছি যে এই যতটুকু বি ও ততটুকু পাইছি। তার মানে এই লাস্ট লাইনটা সমদ্বিখণ্ডক হিসেবে প্রমাণ পেশ করলো। এর আগে কোণটা 90 ডিগ্রি 90 ডিগ্রিকে ইঙ্গিত করতেছে। 90 ডিগ্রি মানে কি সরল কোণ না? দুইটা 90 ডিগ্রি মিলে একটা রেখার মধ্যে সরল কোণ হয় কিনা? এটা একটা বিন্দু, এই কোণটা কত এটা সবাই জানে। তাহলে এই ই বি রেখার মধ্যে কোণ কত উৎপন্ন হচ্ছে? এই সাইডে টোটাল 180 না? এই কথাটা বলতে পারবো কিনা? আমি এখানে কিছু লাইন মুছে দিচ্ছি। দেখো এই লাইনের পরে এখানে চলে আসতেছি, এইগুলা কি দেখা যাচ্ছে? দুই এক লাইন লিখতে পারবো? আচ্ছা, 2-1 লাইন লিখি তাহলে। এখানে দেখো তো, আমি যদি এইভাবে লিখি এ ই বি কোণ সমান সমান 180 ডিগ্রি, কোন আপত্তি আছে? এ ই বি কোণ এই পুরোটার মধ্যে এরকম টাইপের 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয় না? হয়তো এইটাকে যদি আমি এভাবে লিখি এ ই ও কোণ প্লাস বি ই ও কোণ সমান সমান 180 ডিগ্রি, কার আপত্তি আছে? এই দুইটা কোণকে আমি 180 বলতেছি, তাহলে এই অবস্থায় এই কোণটা 90 বললাম না? আমি ধরলাম এই কোণটা আর এদিক থেকে এই কোণটা মিলেই তো 180।
বলতে পারি কিনা? আচ্ছা দেখো তো এই লাইনের দিকে তো তাকায় দেখো, এ ইউ বি ইউ আছে না, আমরা মিল পাইছি কিনা দেখো তো। তাহলে আমি বিইও এর জায়গায় এ ইউ লিখতে পারি কিনা? দেখো লেখা না দেখা গেলে বলিও এ ই ও লিখে দিলাম, কোন আপত্তি আছে? আছে। এই লাইনের পরে আমি এখানে চলে যাচ্ছি, আমি কোথায় লিখতে পারছি দেখছো, 2 নাম্বার লিখে দিই যাতে বুঝতে সুবিধা হয়। 2 নং হতে ক্লিয়ার আছে বিষয়টা। এবার এই দুইটা থেকে দেখো তো আমি লিখতে পারি কিনা, দুইটা এ ই ও কোণ সমান সমান 180 ডিগ্রি, ঠিক আছে না? পরের লাইনটা দেখো তো, এ ই ও সমান সমান 90 ডিগ্রি কিনা বা এক সমকোণ কিনা দেখো তো। দেখছো আমি এতক্ষণ যে কথাটা বলছি সেটা চলে আসছে কিনা, 90 ডিগ্রি হচ্ছে কিনা? তাহলে অনুরূপ ভাবে এটা যদি 90 হয়, এটা কত? কেন দুইটা মিলে 180 ছিল না? তাহলে অনুরূপ ভাবে এটাকে লিখে দিই, সুতরাং এ ই ও সমান সমান এক সমকোণ লিখি এখানে। অনুরূপ ভাবে বিইও সমান সমান এক সমকোণ। তাহলে দুইটাই যদি সমকোণ হয়, এটাও সমকোণ এটাও সমকোণ, তাহলে এই রেখাটা লম্ব রেখা না? কারণ সমকোণ হওয়া মানে শর্ত কি, 90 ডিগ্রি হওয়া। তাহলে এখানেও 90 ডিগ্রি এখানেও 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে। তাহলে আমি বলতে পারবো দুইটা যদি 90 ডিগ্রি হয়েছে, তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না ওই রেখাটা এ বি এর উপর লম্ব। তাহলে ও ই লম্ব এ বি, আর কোন আপত্তি আছে? বা বা ও পি লম্ব এ বি, রেখা কি চেঞ্জ হয়ে গেছে? ওই রেখাটা তো আছে পি পর্যন্ত, যেটা আমাদের প্রমাণ পি পর্যন্ত চাইছে। তাহলে আমি কি বলতে পারি না, এই যে এরকম করে এখানে মনে করো ওই এটা এ বি, আমি যদি এটাকে আরো বড় করি কোনো সমস্যা আছে? এটা কি কম বেশি হয়ে যাবে? তখন সেমই থাকবে, সমদ্বিখণ্ডক তো থাকবে, লম্ব লম্ব তো থাকবে, কিন্তু শুধু কথাটা হবে ই বদলে পি পর্যন্ত। এই যে এই কথাটা বলতে, তাহলে ও ই লম্ব এ বি বা ওপি লম্ব এ বি। সুতরাং আর সমদ্বিখণ্ডক তো আমরা রেডি করে ফেলছি, এই জায়গা দিয়ে বুঝাই ফেলছি, সমদ্বিখণ্ডক লিখতে পারো এবং এটা লিখতে পারো এ ই সমান সমান বিই দিতে পারো, কোনো সমস্যা নাই। সুতরাং ওপি রেখাংশ এ বি স্পর্শ যা এর উপর লম্ব সমদ্বিখণ্ড। কারো কোনো আপত্তি আছে? কোনো প্রশ্ন আছে? বুঝা গেছে? এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে, এই যে প্রমাণিত। দেখো এই জ্যামিতির দিকে লক্ষ্য করে দেখো, তুমি নতুন শুধুমাত্র এই কয়টা লাইন লিখছো, আর সব আগের কথাই ওই টেকনিক। একটা ত্রিভুজের মধ্যে উপপাদ্যের মধ্যে 6টা লাইন পার, দেখো এখানে 6টা লাইন পারছিলা নিজে নিজে করছিলা, এখানেও 6টা লাইন নিজে নিজে করছিলা, শুধুমাত্র কয়েকটা যুক্তি তোমাকে লিখতে হচ্ছে নতুন করে। তার মানে তুমি দেখো যতগুলো জ্যামিতি আছে, বিশেষ করে ত্রিভুজ সংক্রান্ত, যেখানে বাহুর সাথে বাহুর সম্পর্ক দেখাইতে বলছে, কোণের সাথে কোণের সম্পর্ক দেখাইতে বলছে, সকল ক্ষেত্রে দেখো না পড়ে না শিখে 6টা লাইন তুমি পারো। আমার মনে হয় এই যুক্তিটা যদি তুমি ব্যবহার করতে পারো, অনেক জ্যামিতি তোমার কাছে অনেকটা ইজি হয়ে যাবে। আর এই জ্যামিতিটা মোস্ট ইম্পর্টেন্ট, যারা জ্যামিতি দুর্বল কমপক্ষে এই জ্যামিতিটা 5 থেকে 6 বার করবা, নিশ্চিত থাকো এরকম টাইপের জ্যামিতি আসলে তুমি 10 এ 10 পাবেই ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।